দেখো আমরা কোষে দেখি 26.4-এর অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্কটা কি বলেছে যে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া আছে, সংখ্যাগুলোর মান বের করতে বলছে। তাহলে আমি এই প্রদত্ত তথ্যগুলি থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিচ্ছি। এদিকে প্রথমে রেখেছি খরচ, যেটা টাকায় হবে, আর পরিসংখ্যা মানে 10 টাকা কবার আছে, 11 টাকা কবার আছে, এরকম করে আমি তাহলে ছক বানিয়ে নিয়েছি এটাকে। দেখো যেই ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে আমি এভাবে লিখে নিয়েছি। তাহলে এক্ষেত্রে স্পষ্টতই 15 সংখ্যাটা বা 15 টাকা খরচা হয়েছে সব থেকে বেশিবার, মানে সেটা 4বার অ্যারাইজ করছে, সবথেকে বেশিবার 4বার। সুতরাং তথ্যটির সংখ্যাগুরু মান কত দাঁড়াবে? 15 টাকা। আচ্ছা, শুধু 15 কিন্তু 4বার নেই, 17ও 4বার আছে। তাহলে 15 টাকা এবং 17 টাকা দুটোই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান একের অধিক হতে পারে, এবং সংখ্যাগুরু মানের যেটা আমরা নিয়ম জানি যে কোনো একটা ডেটা, ঠিক আছে, হায়েস্ট মানে একবার, এগুলো যদি সবগুলো একবার করে হতো তাহলে কিন্তু কোনো সংখ্যাগুরু মান হতো না। মিনিমাম একের থেকে বেশি অ্যারাইজ করতে হবে। তাহলে এইখানে দেখো একের থেকে বেশি মানে 4বার আছে, দুজনেই 4বার আছে। সবাই যদি 4বার করে হতো তাহলেও কিন্তু প্রত্যেকটাই সংখ্যাগুরু মান হতো। ঠিক আছে, সংখ্যাগুরু মান এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ডেটা শিটের বা তথ্যের একের অধিক হতে পারে, যত খুশি হতে পারে। ঠিক আছে, যদি সবাই সেম ফ্রিকোয়েন্সি অ্যারাইজ হয়। ঠিক আছে, তাহলে এবারে চলে আসে আমরা 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কেও আমাদের ওই রকমই কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা দেওয়া আছে, সেগুলোর সংখ্যাগুরু মান বের করতে বলছে। তাহলে আমি সেই তথ্যটাকে লিখে নিয়েছি। উচ্চতা 130 5বার অ্যারাইজ করছে, 131 7বার, 132 5বার, 133 4বার, 134 2বার, 135 4বার। তাহলে স্পষ্টতই 131 সব থেকে বেশিবার আছে, 7বার। আর দেখো 7-এর কাছাকাছি কেউ নেই, মানে আর 7বার কেউ নেই। তো এটা সব থেকে বেশিবার যে অ্যারাইজ করবে সেই হবে, অর্থাৎ তাহলে তথ্যগুলির সংখ্যাগুরু মান হবে 131 সেমি। এইটা হবে সংখ্যাগুরু মান। ঠিক আছে, 3-এরটা চলে আসি। 3-এর প্রথম অঙ্কটা কি বলছে দেখো, তথ্যের সংখ্যাগুরু মান একই, তাহলে একই টাইপসের অঙ্ক। তাহলে প্রদত্ত তথ্যগুলি থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা যদি আমরা তৈরি করি, তাহলে 2 দেখো একবার, 3 4বার, 4 12বার, 5 9বার, 6 2বার, 7 একবার, 8 একবার। তাহলে স্পষ্টতই 4-এর পরিসংখ্যা সব থেকে বেশি 12বার, আর কেউ 12বার নেই বা 12-র বেশি নেই। তাহলে 4 হবে সংখ্যাগুরু মান। ঠিক আছে, দুয়েরটা একইভাবে প্রদত্ত তথ্যগুলি থেকে পরিসংখ্যা বিভাজন, এই পরিসংখ্যা বিভাজন তালিকাটা কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে 2 একবার, 3 একবার, 8 2বার, 10 5বার, 11 2বার, 14 একবার, 15 5বার, 17 একবার, 18 2বার, 19 2বার। তাহলে এই ক্ষেত্রে স্পষ্টতই দেখো 10ও 5বার আছে, 15ও 5বার আছে। তাহলে 10 এবং 15-র পরিসংখ্যা সব থেকে বেশি 5বার করে আছে। সুতরাং প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হবে 10 এবং 15। ঠিক আছে, এবার চলে আসি 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কে কি বলা আছে যে তালিকা দেওয়া আছে আমাদের পাড়ায় একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। মানে 2 সাইজের জুতো 3টা বিক্রি হয়েছে, 3 সাইজের জুতো 4টা, 4 সাইজের জুতো 5টা বিক্রি হয়েছে, 5 সাইজের জুতো 3টা বিক্রি হয়েছে, 6 সাইজের জুতো 5টা বিক্রি হয়েছে, 7 সাইজের জুতো 4টা বিক্রি হয়েছে, 8 সাইজের জুতো 3টা বিক্রি হয়েছে, 9 সাইজের জুতো 2টো বিক্রি হয়েছে। এইভাবে ছক দেওয়া আছে। তাহলে প্রদত্ত তালিকা থেকে স্পষ্টতই বলা যায় সাইজ 4 এবং সাইজ 6 সব থেকে বেশি 5টি করে বিক্রি হয়েছে। দেখো আর কেউ কিন্তু 5 বা 5-এর বেশি নেই। তাহলে ওপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান কত হবে? 4 ও 6। স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা আমাদের। আচ্ছা, 5-এর দাগের অঙ্কে চলে আসি। 5-এর দাগের অঙ্কে কি বলছে, এখানেও একটা ছক দেওয়া আছে। ছকটা কি বলা আছে, বয়স আর পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে বয়সটা নিশ্চয়ই বছরে দেওয়া থাকবে। তাহলে 16 থেকে 18 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45 জন। 18 থেকে 20 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে দেখো 75 জন। 20 থেকে 22 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 38 জন। 22 থেকে 24 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 22 জন। আর 24 থেকে 26 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 20 জন। তাহলে এইভাবে আমাদের একটা ছক দেওয়া ছিল। একই ব্যাপার, আমাদের সংখ্যাগুরু মান বের করতে হবে। দেখো সংখ্যাগুরু মান বের করার একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো। সূত্রটা হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2।
এখানে কোনটা কি আমি একটু বলে দিই। সংখ্যাগুরু মানের অঙ্কে সূত্র ইউজ করতে গেলে প্রথমে আমাদের যেটা বের করে নিতে হয় বা জানতে হয় সেটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। মানে যে পরিসংখ্যা বিভাজনটি দেওয়া থাকবে তার সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা হবে, শ্রেণীটাকে বের করে নিতে হবে। আর শ্রেণী দেখার সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, পরবর্তী অঙ্কতেও পাবো, এইটা যেন কন্টিনিউয়াস হয়। মানে এটা 16 থেকে 18, এটা যেন 18 থেকেই শুরু হয়, না হলে কিন্তু অ্যাডজাস্ট করতে হয় আমাদের। শ্রেণী সীমানা বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা পরবর্তী অঙ্কতেও পাবো। তাহলে এখন আমাদের ছক তো দেওয়াই রয়েছে, তাহলে আমরা শ্রেণীও পেয়ে যাচ্ছি কি করে। দেখো শ্রেণী পাবো কি করে, বলছে সংখ্যাগুরু মানের শ্রেণী সেটাই হবে যেই শ্রেণীর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি বা পরিসংখ্যা সব থেকে বেশি। তাহলে এইগুলো পরিসংখ্যা, তাই তো। আচ্ছা, কোন পরিসংখ্যাটা সব থেকে বেশি লাগছে? 45, 75, 38, 22, 20-র মধ্যে সব থেকে বেশি কোনটা? কোনখানে পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি? সবাই বলতে পারবে 75। তাহলে 75-এর এগেনস্টে যে শ্রেণীটা আছে 18 থেকে 20, সেটাই হবে সংখ্যাগুরু মানের শ্রেণী। এবারে দেখো সূত্র তো আমরা জানি, এটা মুখস্থ রাখতে হবে, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এখানে খেয়াল রাখো এল কোনটা, এইচ কোনটা, f1 f0 f2 কোনটা, কি হবে সেটা একটু আমি বলে দিই। এল হচ্ছে যেটা আমরা সংখ্যাগুরু মানের শ্রেণী পেয়েছি তার যে লোয়ার লিমিট, নিম্ন শ্রেণী সীমানা, সেটাকে এল বলা হয়। তাহলে এল হচ্ছে 18, এইটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা, এইচ কোনটা? এইচ হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর যে লেন্থ করে আছে, মানে এই গ্যাপটা হচ্ছে এইচ। বা এক্ষেত্রে সবগুলো এইচ সেম, কোনো অঙ্ক যদি থাকে সবগুলো এইচ আলাদা, তাহলে কিন্তু আমাদের সংখ্যাগুরু মানের শ্রেণীর যে এইচ, সেই এইচটাকে নেব। এক্ষেত্রে সবগুলোতেই সেম আছে, দেখো আমাদের এইচ 2, প্রত্যেকটাতে 16, 2, 18, 18, 2, 20, সবগুলোতে। কিন্তু নিয়ম হচ্ছে যদি আমাদের আলাদা থাকে, মানে সবগুলোর গ্যাপ সেম নয়, হয়তো একটা হচ্ছে 18 থেকে 20, হ্যাঁ, একটা হচ্ছে 20 থেকে হয়তো 30, এরকম, সেই ক্ষেত্রে সেই রকম অঙ্কও তোমরা পরবর্তীতে এবিটিএতে পাবে বা বিভিন্ন স্যাম্পল পেপারে পাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু সংখ্যাগুরু মানের শ্রেণী যেটা, সেই শ্রেণীর এইচটাকে কিন্তু নেব। তো এক্ষেত্রে সব যেহেতু সমান, তাই আমাদের ভাবার কোনো কারণ নেই। এটা হচ্ছে এল আর এইচ হচ্ছে আমাদের 2, এই গ্যাপটাকে এইচ বলে, এইচ 2। তা এই দুটো তোমরা সবাই খুব সহজেই দেখতে পাবে। কনফিউশন যেটাতে হয় সবার, সেটা হচ্ছে f1 f0 f2 নিয়ে। দেখো আমি একটা জিনিস এইভাবে মনে রাখি, 0 আগে, তারপরে 1, তারপরে 2, তো তাহলে এফ বসিয়ে দাও, তাহলে f0 আগে হবে, f1 পরে হবে, তারপরে f2 হবে। ক্লিয়ার? এইবারে আমাদের এইটা যদি এল হয়, এটা গ্যাপটা এইচ হয়, তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা? এইটা বলছে এর আগের যে ফ্রিকোয়েন্সিটা, মানে এই শ্রেণীর আগের শ্রেণীর যে পরিসংখ্যা, সেইটা হবে f0। ওই শ্রেণীর যেটা পরিসংখ্যা সেটাকে বলবো f1, ঠিক আছে। আর এর পরবর্তী যে শ্রেণী তার যে পরিসংখ্যা সেটাকে f2। দেখো আমি যেটা বলছিলাম 0, 1, 2, তাহলে আগে 0, তারপরে 1, তারপরে 2, তাহলে আগে f0, তারপরে f1, তারপরে f2। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এল হচ্ছে এইটা, এইচ হচ্ছে এদের গ্যাপটাকে এইচ বলবো, তাহলে এল 18, এইচ 2, f0 45, f1 75 আর f2 হচ্ছে 38। তাহলে দেখো এখানে আমি আবার সবগুলো লিখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আশা করি এইবারে মানটা পুট করে দেবো সব কটাতে। মানটা যদি পুট করে দিই, এল এর মান 18, f1 75 মাইনাস 45, 2 ইন্টু 75 মাইনাস 45 মাইনাস 38 ইন্টু 2, তাহলে 18 প্লাস 30 বাই 67 ইন্টু 2, ঠিক আছে। 75 থেকে 45 বাদ দিলে 30, আর নিচেরটা ক্যালকুলেশন করলে 67। তাহলে আমাদের ভ্যালুটা হবে 18 প্লাস 0.90, তাহলে 18.90 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে?